রিপোর্ট এসেছে ক্যান্সার, তারপরে হয়তো মানে গাইনি অঙ্কোলজিস্টের কাছে এসছে যে এখন সে কি করবে। পোস্টমেনোপোজাল ব্লিডিং হলো, সে মনে করলো যে আমি জরায়ুটা ফেলে দিলে আমি এখান থেকে পরিত্রাণ পাবো। যখন আপনার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার থাকবে তখন কিন্তু শুধু জরায়ুটা ফেলে দেয় এটা চিকিৎসা না। পোস্টমেনোপোজাল ওমেন যাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এই জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমাদের ক্ষেত্রে যারা দর্শক এই প্রশ্ন এই অনুষ্ঠান দেখছেন তারা তো এই প্রশ্নটা করতেই পারেন যে তাহলে একজনের মেনোপোজ হয়ে গেলে সে তো হিস্টেরেক্টমি করেই ফেলতে পারে এই ক্যান্সার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, যাতে নাই হয়। সেক্ষেত্রে আপনি কি বলবেন? দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে যে রোগীগুলো পাই বেশিরভাগ ক্ষেত্রেই আসলে পাই যে সে হিস্টেরেক্টমি করে নিয়ে এসছে। আচ্ছা, হ্যাঁ, রিপোর্ট এসেছে ক্যান্সার, তারপরে হয়তো মানে গাইনি অঙ্কোলজিস্টের কাছে এসছে যে এখন সে কি করবে। এই যে একটা ব্যাপার যে মানে পোস্টমেনোপোজাল ব্লিডিং হলো, সে মনে করলো যে আমি জরায়ুটা ফেলে দিলে আমি এখান থেকে পরিত্রাণ পাবো। ঘটনা কিন্তু তা না। কারণ হচ্ছে যখন আপনার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার থাকবে তখন কিন্তু শুধু জরায়ুটা ফেলে দেয় এটা চিকিৎসা না। এটা আমাদের স্টেজিং করতে হবে, কত দূর ছড়িয়েছে সেটা দেখতে হবে, এবং সেই ক্ষেত্রে তাকে আবারও কিন্তু আমি এক্সামিনেশন করে দেখি যে বর্তমানে এখন তার কী অবস্থা, তার শারীরিক কন্ডিশন এখন কি। আমাদেরকে আরেকটু অ্যাডভান্স মডালিটিসে যেতে হয়, সিটি স্ক্যান অথবা এমআরআই করে দেখতে হয় যে আশেপাশে কত দূর জায়গা ছড়িয়েছে, এবং সেই অনুযায়ী তখন দেখা যায় যে আমাকে আবারও অপারেশন করতে হয়। কারণ এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের মূল চিকিৎসাটাই হচ্ছে একটা অপারেশনটা হতে হবে স্টেজিং ল্যাপারোটমি। তো দেখা যাচ্ছে যে তাকে আবার অপারেশন করতে হয়, এবং সেই ফাইনাল হিস্টোপ্যাথোলজি রিপোর্টের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে রোগীটাকে পরবর্তীতে অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে রেডিওথেরাপি নিতেও হতে পারে, নাও পারে। তাহলে এই যে একটা তার আর্থিক, শারীরিক, মানসিক এই যে কতগুলো হ্যাসেল তার গেল, কিন্তু সে যদি শুরুতেই যদি হচ্ছে যে পোস্টমেনোপোজাল ব্লিডিংয়ের প্রপার ইভ্যালুয়েশনটা করে নিত এবং একজন অভিজ্ঞ গাইনি অথবা গাইনি অঙ্কোলজিস্টের পরামর্শ অনুযায়ী যদি সে চিকিৎসাটা নিত, তাহলে কিন্তু শেষ পর্যায়ে দেখা যাচ্ছে তার এই এতগুলো যে আর্থিক, মানসিক, হ্যাঁ, যে ইয়েগুলো হলো, ক্ষতিগুলো হলো, এগুলো হতো না। প্লাস হচ্ছে আপনার ফার্স্ট সার্জারিতে যদি আমি প্রি প্ল্যান্ড ওয়েতে সার্জারি করি তখন কিন্তু তার একটা প্রপার চিকিৎসা হয়ে যাচ্ছে, স্টেজিংটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, এবং তার ডিজিজ ফেরত আসার সম্ভাবনাটাও আমি অনেকখানি কমিয়ে দিচ্ছি। আচ্ছা, তার মানে এইটাও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে ডিজিজ আবার ফেরত আসার। তা তো থাকছে। আচ্ছা, তার মানে যদি একজনের এরকম ডায়াগনোসিস হয় যে তার জরায়ু ক্যান্সার আছে, সেক্ষেত্রে আপনাদের কাছে আসলো, তারপর কি করা? আচ্ছা, যখন একজন আমাদের কাছে ডায়াগনোসিস হওয়ার পরে আসে, প্রথম আমরা শুরু থেকে শুনতে চাই যে তিনি ঠিক কী কারণে এই জরায়ুটা অপসারণ করেছিলেন, সেই হিস্ট্রিগুলো একটু নেই আমরা। তারপরে আমরা চেষ্টা করি তার অপারেশন নোটটা দেখতে, যে যিনি অপারেশন করেছেন কী অবস্থা পেয়েছেন পেটের ভিতরে। কারণ অধিকাংশ ক্ষেত্রে আসলে দেখা যায় কি শুধুমাত্র একটা আলট্রাসাউন্ড থাকে, অনেক ক্ষেত্রে থাকেও না, শুধুমাত্র সিমটম শুনেই হিস্টেরেক্টমি করে ফেলেছে। তো আমরা চেষ্টা করি যে ওই সময় কী অবস্থায় ছিল সেটা একটু চেক করার। 2 নাম্বার কথা হচ্ছে দুর্ভাগ্যজনক হলো অনেক ক্ষেত্রে কিন্তু হিস্টোপ্যাথোলজি যেটা পাঠানোর কথা পুরো জরায়ুটা, সেটা পুরোটা পাঠায় না। অনেকে শুধুমাত্র দেখা যাচ্ছে যে অল্প একটু অংশ যেটাকে মনে হয়েছে তাদের ক্যান্সার হতে পারে সেটা বায়োপসিতে পাঠায়। এরকম যদি হয় তখন আমরা আরও অসহায় হয়ে পড়ি, কারণ পুরো স্পেসিমেন থাকলে আমাদের জন্য অ্যাসেস করাটা আর একটু ইজি হয়। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা স্ট্যান্ডার্ড থাকে না। এখানে হয়তো শুধু ক্যান্সার বলা আছে, কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের বিভিন্ন যে ধরন, সে ধরনটা সম্পর্কে উল্লেখ থাকে না, গ্রেডিং সম্পর্কে উল্লেখ থাকে না। তারপরে আরেকটা আছে এলভিএস বা লিম্ফোসাইট স্পেস ইনভলভমেন্ট, এটা সম্পর্কে বলা থাকে না। তখন দেখা যায় যে আমাদেরকে আরও ক্যান্সার বিষয়ে যারা একটু এক্সপার্টাইজ এ ধরনের হিস্টোপ্যাথোলজিস্টের কাছ থেকে আমাদের এই হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা আমাদেরকে আবার রিভিউ করতে হয়। তারপরে আমরা রোগীটা এক্সামিনেশন করে আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, এবং আপনি যে ইনফরমেশনগুলোর কথা বললেন চিকিৎসার জন্য আসলে এই প্রত্যেকটি ইনফরমেশন তথ্য খুবই জরুরি। মানে ক্যান্সারটা আসলে কোন স্টেজে আছে, তার গ্রেডিংটা কীরকম, এবং আপনি যে ধরনগুলোর কথা বললেন সেগুলো আসলে আপনাদের জন্য জানাটা খুবই জরুরি যদি আপনারা প্রপারলি চিকিৎসা করতে চান। মানে এটা অনেকে বলতে পারেন যে হ্যাঁ এই রিপোর্টগুলো নাই, তাতে কি চিকিৎসা করতে পারেন, ক্যান্সার অনেকে মনে করে ক্যান্সার এসেছে, বাট ক্যান্সার
আসলেই হবে না। তো আমাদেরকে এগুলো দেখেই আমাদেরকে পরবর্তী ধাপটা নির্ধারণ করতে হয়। তো রোগীর এখন বর্তমান ফিজিক্যাল কন্ডিশনটা কি সেটা আমরা দেখে নেই, এবং তারপরে আমরা মেটাস্টেটিক ওয়ার্কআপ, অর্থাৎ কোথায় কোথায় এই ক্যান্সারটা ছড়িয়েছে। সেক্ষেত্রে এমআরআই, অনেক ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানটা প্রেফার করি। তারপরে CA-125 নামে একটি রক্ত পরীক্ষা আছে, সেটাও আমরা করে দেখি যে কি অবস্থা। দেখার পরে এদিকে আমরা ওই যে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট, সেই রিপোর্ট এবং বর্তমানের সিটি স্ক্যান বা এমআরআই রিপোর্ট সব কিছু মিলিয়ে আমরা অ্যাসেস করি যে এখন আমরা তাহলে স্টেজিং ল্যাপারোটমি করব কি করব না। অধিকাংশ যদি দেখা যায় যে একদম অ্যাডভান্স স্টেজ না থাকে, তখন দেখা যায় যে আমরা স্টেজিং ল্যাপারোটমি করি। স্টেজিং ল্যাপারোটমি মানে হচ্ছে যে কোন কোন জায়গায় আসলে ক্যান্সারগুলো ছড়িয়েছে সেই সমস্ত জায়গাগুলো আমাদেরকে চেক করে আসতে হবে এবং ফেলতে হবে। স্টেজিং ল্যাপারোটমি করার পরে যে আমরা ডিসিশন নেই। আর আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ক্যান্সারের চিকিৎসা আসলে একা একা দেওয়া যায় না। হ্যাঁ, আমরা যে কোনো ক্যান্সারের চিকিৎসা, বিশেষ করে আমাদের গাইনিকোলজিক্যাল অঙ্কোলজির যে রোগীগুলো থাকে, আমরা সেটা টিউমার বোর্ডের মাধ্যমে ডিসিশন নেই। কারণ এখানে বোর্ডে থাকতে হবে, গাইনি অঙ্কোলজিস্ট তো থাকবেনই, সাথে ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট বা মেডিকেল অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি, এবং আরেকজন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিস্টোপ্যাথোলজিস্ট। আমরা সবাই মিলে তারপরে ডিসিশনটা নিই যে এই রোগীটাকে আমরা এখন কি চিকিৎসা দিব।